আমাদের ফুটবল ইতিহাসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটা আজকে খেলতে যাচ্ছি আমরা হংকং এর বিপক্ষে, এবং সেটা হংকং এর মাটিতে। এই ম্যাচটার কত গুরুত্ব সেটা মনে হয় না যে আমার খুব একটা বুঝায় বলার দরকার আছে। অলরেডি আপনারা বুঝে গেছেন যে এই ম্যাচটা আমাদের, এই যে একটা ফুটবলের সময় চলে আসছে, এই সময়টাকে রঙিন করার জন্য এই ম্যাচটা জিততেই হবে। এই ম্যাচটা জিততেই হবে মানে রঙিন করার আশা টিকায় রাখার জন্য। ফলে এই ম্যাচটার দিকে আমরা আসলে প্রবল টেনশন নিয়ে, প্রবল নার্ভাসনেস নিয়ে এবং প্রবল প্রত্যাশা নিয়ে চেয়ে থাকবো, এটা খুব স্বাভাবিক। সেই জায়গাটায় আমি তো থামবে বলছি যে ফিঙ্গার ক্রসড। আমি আশা করতেছি আমরা কালকে হংকং থেকে জিতে আসবো, আমাদের ওই যোগ্যতা আছে। ফলে এটা আমাদের জন্য অসম্ভব না। লাস্ট ম্যাচে আমরা যা করছি তাতে খুবই সম্ভব। সেই জায়গাটা আমি একটু আজকে যেটা ছোট করে বলতে চাই, খুব বড় করব না, আমার কন্টেন্ট বড় হয় বলে আপনারা অনেকে বিরক্ত। আমি একটু ছোট্ট করে বলতে চাই যে আমি আসলে আমাদের টিমটা কিরকম আশা করতেছি, যাতে আমি মনে করি যে এই হংকং দলটাকে আমরা হারায় ফিরতে পারবো, সেটা একটু আজকে কথা বলতে চাই। এবং এইটা একটু মনে করা দিতে চাই শুরুতে যে কেন আজকের ম্যাচটা জেতাটা আমাদের জন্য, জেতা ছাড়া কোনো উপায় নাই, জেতা ছাড়া কোনো উপায় নাই। দেখেন, শুরুতে একটা ডিসক্লেমার দেই, আমি থাম্বনেইলে যে ছবিটা ইউজ করছি এই ছবিটা কিন্তু অরিজিনাল না। আপনারা এই ছবির অরিজিনাল ভার্সন তো অলরেডি দেখছেন। জামাল, হামজা, সমিত আর জায়ান ওরা মিলে এয়ারপোর্টে একটা ছবি তুলছিল, জামাল সেটা পোস্ট করছে। তো ছবিটা দেখে আমার মনে হলো যে এই চারজনের যে দুষ্টু মিষ্টি ব্যাপারটা, আমি ওদের জায়ান ছাড়া বাকিদের কাছ থেকে দেখছি, ওদের দুষ্টামিটা দেখছি। তো সেই সঙ্গে আমার মনে হলো এই জায়গাটা ফাহমুদুলের দুষ্টামিটা খুব মিসিং। ফাহমুদুল হচ্ছে এই গ্রুপটার মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে চুপচাপ দুষ্টু এবং মানে খুব দুষ্টু ছেলে। এই জন্য ছবিটা বসায় দিয়েছি, রাগ করেন না আপনারা। এখন কথা হচ্ছে যে এদের দেখি তো আলটিমেটলি আমরা তাকায় আছি, অর্জিন ব্যাপার না। কোয়ালিটি অফ ফুটবলে এই যে পাঁচজন, এই পাঁচজন এটা প্রুভ করছে যে তাদেরকেই আসলে কিছু করতে হবে। আজকে যদি আমাদের স্বপ্নটা টিকায় রাখতে হয়, এই 2025 সালে ফুটবল যে আবার জেগে উঠছে, এই স্বপ্ন, আমি বলি যে এমন না যে আমরা এবার এশিয়া কাপ না খেলতে পারলে সব কিছু শেষ হয়ে যাবে, স্বপ্ন আর কোনোদিন দেখবো না, তা তো না। কিন্তু আপাতত এই ম্যাচটা জিতলে না, স্বপ্নের ওই যে মশালটা ওটা টিকে থাকবে। আপাতত আমরা রঙিন একটা পথে হাঁটতে পারবো। সেই জায়গায় গাণিতিকটা একটু ছোট করে বলে যে আজকের ম্যাচটা জিতলে কেন আমরা টিকে থাকবো এবং জিততে না পারলে কেন ছিটকে যাব। প্রথমত হচ্ছে আমরা জিতলে যে বা পরবর্তী 3 ম্যাচ, আজকেরটা সহ পরবর্তী 3 ম্যাচ আমরা জিতলেও যে পরের রাউন্ডে যাব এমন কোনো নিশ্চয়তা নাই। আমাদের আসলে অন্যান্য দলগুলোর পারফরমেন্স, বিশেষত হংকং এর পরের ম্যাচগুলোর পারফরমেন্স রেজাল্টের দিকে চোখ রাখতে হবে। আমরা পরের ম্যাচগুলো জিতেও আমাদের হবে হচ্ছে, যদি 3 ম্যাচই জিতি তাহলে আমাদের পয়েন্ট হবে 10। আরও হংকং এর পক্ষেও 10 পয়েন্ট অ্যাচিভ করা সম্ভব। হংকং আর আমাদের পয়েন্ট সমান হয়ে গেলে তো আমরা বাদ পড়ে যাব, কারণ একটাই দল যাবে এই গ্রুপ থেকে এশিয়া কাপে। ফলে আমাদের আসলে অন্যদের দিকে এমনিতেও তাকাতে হবে, অমনিতেও তাকাতে হবে। সে তাকানোর সুযোগটাও থাকবে কিনা সেটা নির্ভর করে আজকের ম্যাচের উপরে। আজকের ম্যাচে যদি আমরা হেরে যাই তাহলে কোনো কথাবার্তা বলার দরকার নেই, এশিয়ান কাপ আমাদের ওই পর্যন্তই শেষ। পরের 2 ম্যাচ আমাদের আসলে মজার জন্য খেলতে হবে, উপভোগের জন্য খেলতে হবে, ওকে ফাইন। যদি ড্র করি তাও এক ধরনের গাণিতিক আশা অনেকের থাকতে পারে, কিন্তু আসলে নাই। সেটা হচ্ছে ড্র করলে আমাদের, ড্র করার পরের 2 ম্যাচ যদি আমরা জিতি আমাদের পয়েন্ট থাকবে 8। হংকংও যদি পরের 2 ম্যাচ হারে তাও তাদের পয়েন্ট থাকবে 8, মানে হংকংয়ের কালকেই 8 হয়ে যাবে যদি আমরা ড্রও করি। হংকং ওই যে বললাম যে মুখোমুখি লড়াইয়ে আগায় থাকতেছে, হংকং থ্রু। আমরা 8 পয়েন্ট নিয়েও, মানে হংকং এর সমান 8 পয়েন্ট নিয়েও বাদ পড়ে যাব যদি হংকং আর আমাদের পয়েন্ট যে কোনো ফরমেশনেই এক হয়। ফলে হংকংকে আমাদের টপকাতেই হবে। সেই টপকানোর একটা ধাপ হচ্ছে কালকে যেমন জিতলে আমাদের 3 পয়েন্ট আসবে, সঙ্গে ওদের মাটিতে গিয়ে ওদের হারায় আসতেছে, এটাও আমাদের একটা অ্যাডভান্টেজে রাখবে। এই দুটো কারণে কালকের ম্যাচটা জিততেই হবে আমাদের। এখন এরকম জিততেই হবে ম্যাচে স্বাভাবিকভাবে খেলোয়াড়দের একটু পাজল থাকে, একটা প্রেশার থাকে, মিডিয়ার চাপ থাকে। একটা সুবিধাই বলি আমি, সেটা হচ্ছে খেলাটা দেশের মাটিতে না। দেশের মাটিতে হলে একটা তো সবাই আমরা জানি যে মাঠের সুবিধা পাই আমরা কিছুটা,
আমাদের মাঠটাতেও একটু তুলনামূলক এই সময় ভারী থাকে, ফলে মাঠের একটু সুবিধা পায়, দর্শকের শাউট পায়, সবকিছু মিলায় দেশে খেলা হওয়াটাই সবাই ভালো মনে করে। না, আমি মনে করি এরকম ডু অর ডাই ম্যাচগুলো একটু বাইরে হয় ভালো। আর দর্শকের ওই শাউটটা না আবার প্রেশার হয়ে যেতে পারে অনেক সময়। আমিনুল ভাইয়ের কথা নিয়ে আপনারা খুব হাসাহাসি করতেছেন, কিন্তু এটা সত্যিই অনেক সময় প্রেশার হয়। আই ডোন্ট নো যে এই টিমটার প্রতি আদৌ প্রেশার হয় না, হয় না সেটা অবশ্য আমি পরিষ্কার না। কিন্তু সেদিক থেকে কালকে আমরা সুবিধাজনক অবস্থায় আছি যে আমাদের দর্শক পেশার অন্তত খেলোয়াড়দের উপরে কম পড়বে। যে প্রবাসীরা উপস্থিত হবেন তারা আসলে উৎসাহই বেশি দেবেন, অত বেশি চাপ দেবেন না। এখন আলোচনার আসল জায়গাটায় আসি যে আমরা আসলে কালকে কি জিততে পারবো, আমাদের কি সেই যোগ্যতা আছে? হংকং এখন নামে দামে বেটার শুধু না, কয়েকশো গুণ আগায় গেছে। হংকং তো ওই যে আগে আমি বিভিন্ন কন্টেন্টে যেটা বলছি, এখন একটা বহুজাতিক দল। আমরা ঠিক একটা দেশের সঙ্গে খেলতে যাচ্ছি না, আমাদের আসলে একটা ক্লাবের এগেনস্টে খেলতে হবে, বড় একটা ক্লাব, যে ক্লাবে ব্রাজিল, ফ্রান্স, বিভিন্ন জায়গার খেলোয়াড়, পর্তুগাল, বিভিন্ন জায়গার খেলোয়াড়, ক্যামেরুন, বিভিন্ন জায়গার খেলোয়াড় যে ক্লাবের হয়ে খেলবে তাদের এগেনস্টে খেলতে হবে আমাদের পিওর বাংলাদেশিদের নিয়ে। ফলে চ্যালেঞ্জটা অনেক বেশি, এবং এদের মধ্যে বেশ কয়েকজন মার্কেস টার্কেস এরকম কয়েকজন খেলোয়াড় আছে যারা সিরিয়াসলি টপ লেভেলের ফুটবলার, সিরিয়াসলি টপ লেভেলের ফুটবলার। এখন আমাদের সেই যোগ্যতা আছে কিনা এই আলোচনাটায় প্রথমে আসে। আমাদের যোগ্যতা আছে, সেইটা আমরা গত ম্যাচে প্রমাণ করে দিছি। আপনি বলতে পারেন যে শুরুতে যে ভারী মাঠের কথা বলছি সেখানকার একটা সুবিধা আমরা পাইছি, কিন্তু ভারী মাঠের সুবিধাই যে শেষ কথা ছিল তা না। আমরা যেরকম ফুটবল খেলছি, আমরা যখন মাঠ দখল রাখতে চাইছি, বল পজিশন আমরা নিজেদের পায়ে রাখতে চাইছি, যখন প্রেস করছি আমরা দারুণ অ্যাটাক করতে পারছি, এবং আমরা মানে অনেক বেশি কাউন্টার অ্যাটাক সুন্দর করতে পারছি। হ্যাঁ, এন্ড রেজাল্ট আমাদের পক্ষে আসে নাই। দেখেন, আমি এর মাঝে কোথায় বলতেছিলাম, কন্টেন্টে বলছি না আড্ডায় বলছি ভুলে যাই, যে আমাদের যে তিনটা গোল, এই তিনটা গোল কিন্তু গোল, মানে এই তিনটা গোল হঠাৎ করে কোনো এরর থেকে চলে আসে নাই, যে ওদের একটা এরর থেকে চলে আসছে এরকম না। আমাদের হামজার যে গোলটা, এই শটটাই যদি হামজা ইংল্যান্ড টিমের এগেনস্টে বা আর্জেন্টিনা টিমের এগেনস্টে নিত, তাও কি আপনার মনে হয় যে এমি এই শটটা ঠেকাইতে পারতো? খুব একটা চান্স ছিল, আমি দেখি না। বল যেভাবে বাঁক নিচ্ছে ওখান থেকে, এইটা আসলে বিশ্বসেরা কিপারও পোস্টে থাকলে প্রায় অসম্ভব ছিল, বিশ্বসেরা ডিফেন্ডারদের মাঝখান থেকেও ঢুকে যেত। আমরা যে কয়টা গোল করছি সব কয়টা গোল জেনুইন গোল, সমিত সুমির যে গোলটা সবগুলো জেনুইন গোল। কিন্তু বিপরীতে আমরা যে গোলগুলো দিছি, মানে ওদের গিফট করছি, ওরা করছে তো আমি বলি না, এর ভিতরে তিনটা গোল অন্তত আসলে কোনো গোলই না, একদমই আমাদের এরর এবং আমাদের অন্যমনস্কতার রেজাল্ট। ফলে আমরা কিন্তু আসলে প্রুভ করছি যে আমরা হংকংকে টেকনিক্যালি হারানোর যোগ্যতা রাখি। সেই খেলাটা আমরা গত ম্যাচেই খেলছি। যদি ওই আপসেটগুলো না ঘটতো তাহলে আমি বলবো গত ম্যাচের আইডিয়াল রেজাল্ট ছিল 3-1, মানে আমাদের 3 ওদের 1, ওদের একটা গোল ভালো গোল ছিল। এছাড়া আমি ওদের বাকি তিনটা গোলেরই কোনো গুরুত্বপূর্ণ গোল মনে করি না, যে এগুলো ঠেকানো যেত না বা অবশ্যম্ভাবী ছিল না। ফলে 3-1 যদি আমরা হংকং এর বিপক্ষে দেশের মাটিতে করতে পারি, অনায়াসে ওখান থেকে 1-0 বা 2-1 করে ফেরার ক্ষমতা আমাদের আছে। এখন সেই জায়গায় দুটো ক্রাইসিস। প্রথমত হচ্ছে আমাদের গোল করার লোকটা কই? হামজা ওরকম অবিশ্বাস্য ফ্রি কিক ক্রস করবে এটা তো আশা করা যায় না। সৌমিত সোম একজন মিডফিল্ডার হয়ে কর্নারে ওরকম হাইটে উঠে গিয়ে গোল দেবে এটা আশা করা যায় না। ফলে আমরা যে গোলগুলো পাইছি সেই গোলগুলো আমাদের খুব জেনুইন গোল, কিন্তু যাদের কাছ থেকে আসছে তাদের কাজ গোল করার না, তারা আনএক্সপেক্টেডলি দুর্দান্ত গোল এনে দিচ্ছে আমাদের। এই জায়গাটা আমাদের বিরাট একটা ভেজাল, বিরাট একটা ভেজাল, যে আমরা পুরো মাঠ দারুণ খেলতেছি, আমাদের ডিফেন্স রক সলিড করা সম্ভব, সেটা পরে আসতেছি। মিডফিল্ড নিয়ে তো আমাদের কোনো আলোচনা করার মনে হয় সুযোগ আছে। আমাদের মিডফিল্ডটা এত সুন্দর, আমাদের উইংও সুন্দর, আমরা বক্সে দুর্দান্ত বল পাসও দিতে পারি শ্রমিক থাকলে, আবার দুই উইং থেকে দুর্দান্ত ফেলতেও পারতেছি। এবং দুই উইঙ্গার যখন মিলে অ্যাটাকটা করে, দুই উইঙ্গার আর আমাদের সৌমিতের মতো একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, তখন আসলে সামনে একটা জাস্ট স্ট্রাইকার লাগে। এই স্ট্রাইকার জিনিসটা আমাদের নাই।
আমি জানি না কালকে 442-তে যাবে না কি করবে। আমার মনে হয় 442 ডায়মন্ড বা এই টাইপের কিছু একটা করা উচিত। আমি ওই ফরমেশন নিয়ে বেশি কথা বললে ভুলভাল বলে ফেলবো। না বললে আমাদের আসলে যেহেতু স্ট্রাইকার নাই, স্ট্রাইকার ছাড়াই খেলার ফরমেশনটা করা উচিত। নাম্বার 9-এর ওই পজিশনে অহেতুক একজন উইঙ্গার বা কাউকে বসায় রেখে জায়গা নষ্ট করার দরকার নাই। সেক্ষেত্রে আসলে ওই দুজনকে দিয়ে আক্রমণে যাওয়া ওটাই বেটার পলিসি। অ্যাটলিস্ট গোলের একটা সম্ভাবনা থাকে। আর যদি মনে করেন না আসলে স্ট্রাইকার আপনি খেলাতে পারবেন, সেইটা বুঝলে কিন্তু সে মনে করার উপরে ভরসা করতে পারতেছি না। আমাদের এটা হচ্ছে প্রথম ক্রাইসিস। এটা এই মুহূর্তে সলভও করা যাচ্ছে না। এই স্কোয়াডে তো ওই অর্থে কোনো ভালো স্ট্রাইকার নাই। ফলে এটা আমাদের মেনে নিয়েই খেলতে হচ্ছে। এই জায়গাটা একটু উপরওয়ালা ভরসা রাখতে হবে এবং মানে আশা করতে হবে যে আমাদের একটু লাক, মানে আনএক্সপেক্টেড কারো পা থেকে যেন গোল আসে। এরকম জামাল, হামজা, সমিত এদের পা থেকে যেন গোল আসে। এখন সেই প্রত্যাশা করতে গেলে আর একটা শর্ত খুব পূরণ করতে হবে। সেটা হচ্ছে একাদশটা, ওই যে আগের দিন কন্টেন্ট করছিলাম না, একাদশ নিয়ে এইরকম ক্রাইম করা যাবে না। একাদশ নির্বাচন, একাদশ তো না শুধু ফুটবলে, তার একাদশ না ব্যাপারটা, একাদশের সঙ্গে 4টা বদলি আছে না 5টা বদলি এখন। মানে কালকে প্রথম শর্ত হচ্ছে আপনার একটা সঠিক টিম নামাইতে হবে। সেই সঠিক টিমটা কি? সেই সঠিক টিমটা হচ্ছে কালকে তো নিশ্চয়ই সমিত সোমরে নিয়ে আপনার ওই ইনজুরির ভয় নাই বা ফ্যাটিগের ভয় নাই। সমিত সোমরে শুরু থেকে মাঠে রাখা, জায়ান্টের শুরু থেকে মাঠে রাখা, ফাহমিদুলের শুরু থেকে মাঠে রাখা, এটা খুবই জরুরি। খুবই জরুরি। আপনি যদি ম্যাচ কালকে জেতার কথা মাথায় রাখেন, এই কথাগুলো আমি যেগুলো বললাম এগুলো যদি কোচের মাথায় থাকে যে কালকে আমাদের ম্যাচ জিততেই হবে, তাহলে এটা নিয়ে ফাতরামো করার কোনো সুযোগ নাই। এদের কাউরে বসায় আপনি ওইসব কৌশলগত খেলা খেলবেন। আগের দিন আমার কন্টেন্টের নিচে একজন খুব দারুণ কমেন্ট করছেন যে দাদা আপনি যে কথা বলছেন সেটাই সত্যি, যে সে আসলে একটা সময় পর্যন্ত খেলা ডিপে নিয়ে তারপরে এটাকে চিন্তা করছে। এইটা করে তো আপনি জীবনেও আসলে জয় আসার কথা না। আনএক্সপেক্টেডলি আমরা ভালো খেলে ফেলছি। আপনি শুরু থেকে ডিফেন্সিভ খেললে জীবনেও জয় আসে না। ফুটবল খেলাটাই এমন যে আপনাকে জয়ের জন্যই যেতে হবে। তাহলে জয়ের জন্য যেতে গেলে আপনার বেস্ট ইলেভেনটাই নামাইতে হবে শুরুতে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে সেই বেস্ট ইলেভেনে আমরা কি শুরু থেকে জামালকে খেলাবো কি খেলাবো না, এইটা নিয়ে আমি মনে করি যে কোচের দ্বিধান্বিত থাকার সুযোগ আছে। এই জায়গাটায় আমি খানিকটা একমত। কারণ জামালকে আমাদের তো খুব দরকার, মাঠে খুবই দরকার। সেটা কোন সময়টায়, এটা আমার কখনো মনে হয় যে কোচ যেটা করতেছে জামালকে নিয়ে ঠিক আছে। যদি এমন হয় যে কোচ আসলে জামালটা প্রয়োজন মনে করতেছে না, তাইলে বলবো যে কোচের আসলে মানে বুধবাসী নিয়ে আমি আরেকবার সন্দেহ করব। জামালটা আমাদের দরকার, কিন্তু সেটা কি সেকেন্ড হাফে পূর্ণ শক্তির জামালটা দরকার, নাকি ফার্স্ট হাফে ক্লান্ত হয়ে গেলেও আমাদের সমস্যা হবে না? আমি যেহেতু লিগের ম্যাচ টেস্ট খুব একটা দেখি না, কয়েকজন আমাকে জানালেন যে জামাল 90 মিনিট একই রকম এখনো খেলতে পারে। তা যদি হয় জামালকেও অবশ্যই শুরু থেকে মাঠে থাকতে হবে। শুরু থেকে মাঠে থাকতে হবে, কোনো বিকল্প নাই। আর যদি কোনো কারণে সবাই একমত হন যে জামাল প্রথম 45 মিনিট খেলে ফেললে শেষ 45 মিনিট তাকে ভালো নাও পাওয়া যেতে পারে, তাহলে আমি বলবো জামালকে প্রথম 45 মিনিট বেঞ্চে রাখা যেতে পারে। কারণ শেষ 45 মিনিট জামালকে কেন বেশি লাগবে এটা আগের দিনও আমি বলছি। আমরা তো সব দলে আসলে সেকেন্ড হাফে মরিয়া হয়ে যায়। আমরা যখন সেকেন্ড হাফে মরিয়া হব, আমাদের টিমটার এমন সুন্দর বৈশিষ্ট্য। আবার একটা খারাপ দিক সেটা হচ্ছে যে আমাদের যেহেতু স্ট্রাইকার নাই, আমরা প্রচুর অ্যাটাক করব, সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। ওরা যদি বাস পার্কও করে একদিন মতো 2 লাইনে বাস পার্ক করে, তাও আমরা প্রচুর অ্যাটাক করতে পারবো এবং বক্সের আশেপাশে ওদের পাগল বানায় দেবো। এখন যেটা হয় ফুটবলে, আপনি যখন সেকেন্ড হাফে প্রচুর অ্যাটাক করেন, বক্সের আশেপাশে প্রতিপক্ষরে পাগল বানান, তখন তার আউটপুট হিসাবে স্ট্রাইকার না থাকলে বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে গোল না এসে পান আপনি হচ্ছে সেট পিস। বক্সের আশেপাশে ফ্রি কিক পাবো, কর্নার পাবো, এবং সেগুলোর জন্য আমি বারবার বলি জামালকে থাকতে হবে। গতদিন দেখছেন না, জামাল ফ্রি কিক নিছে, সরাসরি সেই অ্যাসিস্টে গোল হয় নাই, কিন্তু আলটিমেটলি কিন্তু ঘুরে গিয়ে ওই বলটাই ওটাই প্রি অ্যাসিস্ট হয়ে গেছে। ওই ফ্রি কিকটাই ঘুরে গিয়ে কিন্তু সমিত সমের গোলে পরিণত হয়েছে। ফলে জামাল ফ্রি কিক নিলে আমার এই কয় বছর জামালরে দেখার যেটা ম্যাজিক মনে হয় যে ও সেট পিসে পা লাগালে কিছু একটা হয়ে যায়। 5টা শট নিবে, 5টার মধ্যে একটা দুটো হয়ে যাবে।
ফলে জামালকে আমার সেকেন্ড হাফে খুব তরতাজা অবস্থায় দরকার। এই কারণে আমি কোচকে এই একটা জায়গায় ছাড় দিতে পারি। বাকি কোনোটায় যদি দেখা যায় যে ফাহমিদুল মাঠে নাই, শুরুতে সমিত মাঠে নাই, জায়ান মাঠে নাই, এরকম কিছু যদি ঘটে তাহলে বুঝতে হবে কোচ আসলে এই কথা বিশ্বাস করেন না যে কাল আমাদের জিততেই হবে। এবং না হলে আরেকটা মজার ব্যাপার হবে, কাল যদি জয় না আসে, না আসতেই পারে, সেক্ষেত্রে অবশ্য একটা সুবিধা হবে যে এই যে সমর্থকদের তীব্র দাবি, এটা সম্ভবত কাল পূরণ হয়ে যাবে। এটাই সম্ভবত আগামীকালই সম্ভবত তাইলে এই যে ক্যাবরেরার শেষ ম্যাচ হবে, এটা মোটামুটি যা জানতে পারতেছি বিএফএফ এভাবে এই ভাবতেছে। যাই হোক, ক্যাবরেরার বিদায় আজকে হোক কালকে হোক হবে, কিন্তু ওর বিদায়ের জন্য আমি অস্থির হচ্ছি না। ও থাকুক, ও সহ টিম যদি এশিয়া কাপে যায়, সেটার বদলে আমরা যদি ম্যাচগুলো জিততে পারি, তো আপাতত ক্যাবরেরার উপরে অত রাগ করে লাভ নাই। আগে দরকার আমাদের সঠিক দলটাকে কালকে মাঠে নামানো এবং সেটা দিয়ে জয় আসা। দেখেন, সঠিক দলটাকে মাঠে নামানোর পরে যদি জয় না আসে, আমাদের খেলোয়াড়দের ভিতরে ওই এফোর্টটা যদি দেখি, আমি পার্সোনালি খুশি হব। শুধু সেটা না, আমার ধারণা আপনারা সবাই খুশি হবেন। আমরা রাতারাতি এখন এশিয়া কাপে যাব, এটা তো কদিন আগেও আমরা স্বপ্ন দেখি নাই। এখন এরকম একটা সময় আমাদের কাছে এশিয়া কাপের জন্য কম্পিট করতেছি, মার্জিনালি মানে বিভিন্ন জায়গাতে পিছায় আসতেছি, এইটা কম না। ভালো খেলা দেখতে চাই, সেরা দলটাকে মাঠে দেখতে চাই। আজকে দেখেন, ভাগ্যের প্রহসন এবং কোচের ফাতরামো, এই দুটো যদি না ঘটতো, তাহলে তো আসলে আমরা এখন টপই করতাম গ্রুপটা। আমরা প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে জেতা ম্যাচ ড্র করে আসি, সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করা ম্যাচ হেরে গেছি, আর হংকং এর বিপক্ষে জেতা ম্যাচ হেরে গেছি। তাহলে যদি সব কিছু আমাদের পক্ষে থাকতো, ভাগ্য এবং কোচের উল্টাপাল্টা সিদ্ধান্ত না নেওয়া, এটা যদি আমাদের পক্ষে থাকতো, তাহলে তো আমাদেরই পয়েন্ট এখন থাকতো 3 আর 3 6 আর 1 7। কালকে আমরা ড্র করলেও আমাদের পয়েন্ট থাকতো 8। মানে হংকং এখন যে অবস্থা আছে, অবস্থা আমরা থাকতাম। যাই হোক, সেটা হয় নাই। তারপরে যদি নাও হয়, পুরোটা মিলেও যদি আর 1 পয়েন্টও নাও আসে, কিন্তু আমরা আমাদের মাঠে যদি বেস্ট টিমটাকে দেখি এবং বেস্ট খেলাটা দেখি, আমি খুশি। ওই যে ফিঙ্গার ক্রসড বলছি, তখন আমি বলবো যে আমার ফিঙ্গার ক্রস সঠিক ছিল। আমি শুধু জয়ের জন্য ফিঙ্গার ক্রস লিখি নাই, আমি আসলে সেরা দলটাকে মাঠে দেখতে চাই, সেরা খেলাটা দেখতে চাই, ওতেই খুশি। সবাই ভালো থাকবেন, সেই প্রার্থনায় থাকবেন। সবাই মিলে একটা জয়ের জন্য এবং ভালো ফুটবলের জন্য অপেক্ষা করা যাক।